আচ্ছা, মাস শেষে ব্যাংক অ্যাকাউন্টে যখন একটা বড় স্যালারি ঢোকার মেসেজ আসে, ওই ফিলিংসটাই কিন্তু অন্যরকম, তাই না? আমরা তো প্রায়ই শুনি যে কিছু দেশে যেতে পারলেই নাকি একেবারে টাকার পাহাড় গড়া যায়। কিন্তু প্রশ্ন হলো, অনেক মোটা অঙ্কের বেতন পেলেই কি একটা সচ্ছল জীবন পাওয়া যায়? চলুন এই পুরো ধারণাটার একদম গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো? অনেক বেশি বেতনের একটা চাকরি পাওয়া মানেই কি একটা সফল, একটা সমৃদ্ধ জীবনের গ্যারেন্টি? সত্যি বলতে এর উত্তরটা কিন্তু অতটা সোজা সাপটা না, বরং বেশ জটিল আর কিছুটা অবাক করার মতোই। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন ইউরোপের কোনো একটা দেশে কারো মাসিক বেতন ৮ লাখ টাকা। ওয়াও! ভাবতেই কেমন লাগছে, তাই না? মনে হচ্ছে যেন জীবনের সব সমস্যার সমাধান এক নিমিষেই হয়ে গেল। কিন্তু ঠিক তারপর মুহূর্তেই যদি দেখা যায় যে ওই ৮ লাখ থেকে বাসা ভাড়া হিসেবেই ৪ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে, তখন তখন কিন্তু স্বপ্নের ওই সুন্দর বেলুনটা ফুটো হতে একদমই সময় লাগবে না। আর এখানেই কিন্তু আসল খেলাটা শুরু হয়। তো চলুন প্রথমে সেই দেশগুলোর দিকে একটু তাকাই, যারা বেতনের অঙ্কের দিক থেকে মানে একদম কাঁচা টাকার হিসাবে সবার রাজা। এই তালিকার একেবারে ওপরে আছে দুটো দেশ, সুইজারল্যান্ড আর লাক্সেমবার্গ। একবার শুধু চিন্তা করুন, লুক্সেমবার্গে একজন সাধারণ কর্মীর গড় বাৎসরিক আয় বাংলাদেশি টাকায় ১ কোটি টাকারও বেশি। অবিশ্বাস্য, তাই না? ঠিক একইভাবে সুইৎজারল্যান্ডের জুরিখ বা জেনেভার মতো শহরে একটা সাধারণ চাকরির বেতনও হয়তো অন্য অনেক দেশের বড় বড় এক্সিকিউটিভদের বেতনের সমান। এর পেছনের কারণটা কি? কারণ হল এই দেশগুলোর মারাত্মক শক্তিশালী ব্যাংকিং, ফাইন্যান্স আর ফার্মাসিউটিক্যাল সেক্টর। কিন্তু এই যে বিশাল বেতনের হাতছানি, এর পেছনে কিন্তু একটা বিরাট ফাঁদ লুকিয়ে আছে। আর সেটা হলো জীবনযাত্রার নির্মম খরচ। এই খরচটা এমন যে এটা স্বপ্নের একটা বিশাল অংশ একাই কেড়ে নিতে পারে। অর্থনীতির ভাষায় এই জিনিসটাকেই বলে কস্ট অফ লিভিং, মানে জীবনযাত্রার ব্যয়। সোজা কথায় বলতে গেলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় টিকে থাকার জন্য যে বেসিক খরচগুলো আছে, যেমন বাসা ভাড়া, খাবার দাবার, ট্যাক্স, স্বাস্থ্যসেবা, এই সব মেটাতে মোট যে টাকাটা লাগে সেটাই হলো কস্ট অফ লিভিং। চলুন আবার সুইজারল্যান্ডের উদাহরণে ফিরে যাই। মাসে ৮ লাখ টাকা বেতন শুনতে তো অসাধারণ লাগছে, কিন্তু জেনেভায় যখন একটা ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া গুনতে হয় ৩ থেকে ৪ লাখ টাকা, যখন এক কাপ কফির দাম পড়ে প্রায় ১,০০০ টাকা, আর বেতনের একটা বড় অংশ যখন বাধ্যতামূলক স্বাস্থ্য বীমার পেছনে চলে যায়, তখন কিন্তু পুরো হিসাবটাই ওলটপালট হয়ে যায়। তাহলে এর সমাধানটা কি হতে পারে? এখানেই আমরা দুটো একদম ভিন্ন মডেল বা দর্শনের মুখোমুখি হয়। একদিকে আছে আমেরিকা আর অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। এদের অর্থনৈতিক চিন্তাভাবনা কিন্তু পুরোপুরি আলাদা। প্রথমে আসি আমেরিকার মডেলে। এটাকে বলা যায় একটা হাই রিওয়ার্ড, হাই রিস্ক সিস্টেম। মানে এখানে যেমন অনেক টাকা কামানোর সুযোগ আছে, ঠিক তেমনি সেই টাকা ধরে রাখার বা সিকিউর করার ঝুঁকিটাও অনেক বেশি। দেখুন, আমেরিকার সবচেয়ে বড় আকর্ষণটা হলো ইউরোপের চেয়ে এখানে ট্যাক্স কিছুটা কম। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদটা হলো এর লুকানো খরচগুলো। এখানকার শিক্ষা ব্যবস্থা আর বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা এতটাই দামি যে একটা ভালো ইন্স্যুরেন্স কভারেজ না থাকলে শুধু একটা বড় অসুস্থতাই কিন্তু কারোর সারা জীবনের জমানো টাকা এক মুহূর্তে শেষ করে দিতে পারে। এর ঠিক উল্টো দিকের দর্শনটা হল স্ক্যান্ডিনেভিয়ান মডেল। হাই সিকিউরিটি, হাই ট্যাক্স। সোজা কথায় অনেক বেশি নিরাপত্তা, কিন্তু তার জন্য অনেক বেশি কর। মানে ডেনমার্ক, নরওয়ে বা সুইডেনের মতো দেশগুলোতে বেতনের প্রায় ৪০ থেকে ৫০% সরকার ট্যাক্স হিসেবে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় অর্ধেক। প্রথমবার শুনলে মনে হতে পারে এ তো রীতিমতো ডাকাতি। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানে না। আসল ব্যাপারটা হলো এই বিশাল পরিমাণ ট্যাক্সের বিনিময়ে রাষ্ট্র নাগরিকদের জীবনের সবচেয়ে বড় বড় দুশ্চিন্তাগুলোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। যেমন স্বাস্থ্যসেবা পুরোপুরি ফ্রি, ছেলে মেয়েদের পড়াশোনা একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ফ্রি। এমনকি কারো চাকরি চলে গেলেও রাষ্ট্র তাকে বেকার ভাতা দিয়ে সাপোর্ট দেয়। আর ঠিক এই কারণেই বেতনের প্রায় অর্ধেক ট্যাক্স দেওয়ার পরেও এই দেশগুলোর মানুষজন বিশ্বের সবচেয়ে সুখী মানুষের তালিকায় একদম ওপরের দিকে থাকে। আচ্ছা, এবার আসা যাক একদম তৃতীয় সম্পূর্ণ ভিন্ন একটা মডেলে,
যদি কারো একমাত্র লক্ষ্য থাকে ট্যাক্স বাঁচানো আর বেতনের 100% টাকাই পকেটে রাখা, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো হতে পারে একটা দারুণ অপশন। যেমন ধরুন সংযুক্ত আরব আমিরাত বা কাতার। এখানে যা আয় করা হবে তার পুরোটাই নিজের, সরকার 1 টাকাও ইনকাম ট্যাক্স হিসেবে কাটবে না। কিন্তু এর একটা বড় ক্যাচ বা সীমাবদ্ধতা আছে, সেটা হলো এখানে ইউরোপ বা আমেরিকার মতো স্থায়ী নাগরিকত্ব কিংবা পাসপোর্ট পাওয়ার সুযোগটা সাধারণত থাকে না। এই যে চার্টটা দেখা যাচ্ছে, এটা কিন্তু 3টা মডেলের একটা চমৎকার সারসংক্ষেপ। দেখুন, একদিকে স্ক্যান্ডিনেভিয়ার প্রায় ৪৫% ট্যাক্স, অন্যদিকে আমেরিকার তুলনামূলকভাবে বেশ কম, প্রায় ২৫%, আর সংযুক্ত আরব আমিরাতে তো একদম 0% ট্যাক্স। তাহলে এত সব তথ্য, এত সব তুলনার পর আমরা কি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি? আসল বিজয়ী তাহলে কে? কোন দেশের বেতন কাঠামোকে আমরা সবচেয়ে ভালো বলবো? আসলে উত্তরটা পুরোপুরি নির্ভর করছে সেরা বেতন বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তার উপর। যদি চাওয়া হয় শুধু কাগজে কলমের সবচেয়ে বড় সংখ্যাটা, তাহলে সুইজারল্যান্ড বা লুক্সেমবার্গে সেরা। যদি লক্ষ্য থাকে ট্যাক্স বাঁচিয়ে হাতে সবচেয়ে বেশি ক্যাশ টাকা জমানো, তাহলে মধ্যপ্রাচ্য বা আমেরিকা এগিয়ে থাকবে। আর যদি এমন একটা বেতন চাওয়া হয় যা একটা দুশ্চিন্তামুক্ত নিরাপদ জীবন দেবে, তাহলে আসল বিজয় কিন্তু নরওয়ে বা ডেনমার্ক। কারণ দিন শেষে মাসে কত লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকছে তার চেয়েও হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ হল সেই টাকাটা জীবনে কতটা মানসিক শান্তি আনতে পারছে। শেষ পর্যন্ত সেরা বেতন কোনটা, সেই সিদ্ধান্তটা কিন্তু একেকজনের জন্য একেক রকম। এই সব তথ্য জানার পর এখন ভাবার বিষয় হলো, আসল সেরা বেতন বলতে ঠিক কী বোঝায়? শুধু টাকার অঙ্ক, নাকি একটা নিশ্চিন্ত জীবনযাপনের মানসিক শান্তি? উত্তরটা কিন্তু শেষ পর্যন্ত নিজের ভেতর থেকেই খুঁজে নিতে হবে।